বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আবার এলাম। ভালো লাগছে না জানো তো বসে। হ্যাঁ, প্রথমেই একটু ইন্ট্রোটা দিয়ে দিই। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আর আমাদের অবস্থা মোটামুটি তো চলছে, তোমরা দেখছো। তবে সারাদিন বসে বসে না আর সময় কাটছে না। দাদার প্রচুর পরিশ্রম বেড়ে গেছে। তা ওই আর কি, একদম তো আমার টিভি দেখার কোনো ইচ্ছাই কখনো নেই। সেই ইচ্ছেটা আবার নতুন করে জাগাচ্ছি। সেটা হচ্ছে যে একটু সিনেমাগুলো বেশ অনেক অনেক বছর ধরে দেখি না। টুকটুক করে হইচইতে যে সিনেমা দেখার চেষ্টা করছি। বসে বসে আর সময় তো কাটছে না, বলবো না। তারপরে কালকে দেখলাম কি ইন্দুবালার ভাতের হোটেল, শুভশ্রীর একটা শর্ট ফিল্মের টাইপের একটা। তা খুব ভালো লাগলো বেশ দেখতে, একটু অন্যরকম সিনেমাটা। আর এখন দাদাকে বললাম একটুখানি হইচইতে একটু অববধূ সুন্দরীটা চালিয়ে দাও না, একটুখানি বসে বসে দেখি, তাহলে মনটা একটু ভালো লাগবে। আর এমনি আমাকে টুকটাক মেয়ে একটু পারমিশন দিয়েছে, একটু টুকটাক ওঠার। তবে উঠবো একটুখানি, রান্নাঘরে যাব। দাদা তো একদমই দিতে চাইছে না, তবু একটু রান্নাঘরে যাব, গিয়ে টুকটাক একটুখানি কাজ সারবো। কি করব সেটা তোমাদের একটু সঙ্গে নিয়েই করব। আর এখন তো খুব হুড়ুম দুরুম করে কাজ করে করে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারছি না, বা আমিও সেটা করছি না, বা দাদাও করতে দিচ্ছে না। মেয়ের তো ওখান থেকে পুরো একদম রক্ত চোখ, দাদা সব জিনিস মেয়েকে বলে দিচ্ছে, আর মেয়ে রেগে ফায়ার হয়ে যাচ্ছে। মেয়ের খুব একটা যে মত আছে এই ভিডিও কন্টিনিউ করায় তা নয়, তাতে তোমরা দুঃখ পেও না। তার কারণটা স্বাভাবিক, ওর মাকে সুস্থ স্বাভাবিক অবস্থায় দেখতে চায়। কোনো রকম স্ট্রেস, কোনো রকম মানসিক উদ্বেগ, এই যে আজকে দুজন ছেড়ে বেরিয়ে গেছে, গতকাল একজন ছেড়ে বেরিয়ে গেছে সাবস্ক্রাইবার হিসেবে। তো এগুলো কি হয়, দিদির মনের মধ্যে রিয়্যাক্ট করে, কেন ছেড়ে গেল আমার বন্ধুরাদের, আমি কি কিছু অন্যায় করলাম, আমি কি কিছু ভুল করলাম? তো ছেড়ে গেলে আমি তাকে কি করব? নিশ্চয়ই তাকে আবার বলবো না দয়া করে এসে দিয়ে সাবস্ক্রাইব করে যাও। না না, একবার আপিল রেগুলার করা হয়। তাকে যারা ভিডিও করে তারা সবাই জানে এই বিড়ম্বনার মধ্যে প্রত্যেকটা যারা ভিডিও করে তাদের যেতে হয়। ওই আর কি, এখন না একটা নিতে পারি না, একটা যেন কষ্ট হয় মনের মধ্যে। আমার বন্ধুরা আমাদের ছেড়ে গেল। তো যাই হোক, সে তো সবাই যাচ্ছে না, 1% 2% লোককে তো ধরে রাখতে পারবে না, দে আর ফ্লোটেড। আর কালকে যে ভিডিওটা দিয়েছি, তোমরা অনেক অনেক আমাদের ভালোবাসা দিয়েছো, তোমাদের কমেন্টে, প্রার্থনায়, এবং অনেকে আবার ফোন করে, যেমন এইমাত্র মলয়করণের স্ত্রী আমাকে ফোন করেছিল। আমার পুরনো অর্গানাইজেশন ম্যাকনালি ভারতের আমার সঙ্গে ছিল, ওর বস আর আমি বন্ধু, গৌতম সেন। তো যাই হোক, ওভারঅল কুশল দিদি যেমন করেই হোক সুস্থ হয়ে ওঠো, আমাদের সকলকার প্রার্থনা বিফলে যাবে না। তোমরা যেমন বলেছো এবং কমেন্টে ভাসিয়ে দিয়েছি, আমরা আপ্লুত তোমাদের ভালোবাসায়। এইগুলো দেখেও না আমার যেন মনে হচ্ছে আরো যেন আমি শক্তি পাচ্ছি, যে আমার একটা ছোট্ট ফ্যামিলি কিন্তু ভীষণ সুইট ফ্যামিলি। আমার যে সুইট ফ্যামিলির কথা যত বলবো, স্মল বাট স্টেডি ফ্যামিলি, যত বলবো ততই কম বলা হবে। আর সেই আকর্ষণে, সেই টানে দাদাতে আমাতে বসে পড়েছি। দাদাকে একটু পাশে নিয়ে, দাদা তো রোজ আসে না, তোমরা সেটা সবাই জানো, কথা বলা যাবে। হ্যাঁ, তা তোমরা জানো, কিন্তু এখন দাদাকে পাশে রেখেছি, কারণ আমি তো সবসময় কথা বলতে পারছি না এত। তা দাদা একটু তোমাদের সঙ্গে গল্প করবে, ওই জন্যই দাদাকে বললাম তুমি এসে বসো না, বন্ধুদের ভালো লাগবে। কত বলবো, এভরিবডি, এবং তারা সবাই কনসার্ন যে দিদি সুস্থ হয়ে ওঠো। দাদা মোটামুটি এখন সময় পেলে দাও কোনোভাবে চালিয়ে যাও। বিদিশা, মৌসুমী, জয়িতা, প্রত্যেকে এভরিওয়ান, সবাই হয়তো কথাটা মনে পড়ছে না। তো এনিওয়ে, এখন বহুদিন নানা রকম রেস্ট্রিকশন আছে। যেমন মেয়ে আমায় বলে গেছে, বিভিন্ন জোরালো ওষুধ দিয়ে ব্লাডটাকে, ওর যে ঠিক বা ব্লাডটাকে পাতলা করা হচ্ছে, মোটা ঘনত্বটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, যাতে ওর কোনো রকম ক্লটিং বা ইত্যাদি না হয়, বা ওটা হার্টের পক্ষে নর্মাল থাকে। কিন্তু বিপদ, এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক
আমার মেয়ে বারবার বলেছে, ডাক্তার প্রকাশত এবং পেন্ডালিয়া যে দুজন ডাক্তার, একজন সার্জন একজন নর্মাল অ্যাডভাইজার, তারা কিন্তু বারবার বলেছে ম্যাডামের কিন্তু এখন ছুরি, কাঁচি, ব্লেড, বঁটি এ সমস্ত ইউজ করা যাবে না। কেন যাবে না? যদি অসাবধানতায় কোনো জায়গায় কেটে যায়, সেলাই করলেও কিন্তু ব্লাড বন্ধ হবে না। তার কারণ ওই ঠিক ব্লাডটাকে পাতলা করার প্রসেসিং চলছে, ফিনকে দিয়ে ব্লাড বেরোবে। সুতরাং আমি দিতে পারি না। যেমন এখন একটু ফল কিনে এনেছিলাম ওই বেদানা, সেটা একটুখানি কেটে ওকে খাওয়াবো। তো ওভারঅল তোমাদের সাক্ষী রাখবো যাতে আমরা মানে বৌদিকে আস্তে আস্তে সুস্থ করতে পারি। তোমরা সবাই প্রে করছো, নতুন করে কিছু বলার নেই। তো এইভাবে চলুক, বৌদি একটু আধটু টুকটাক যদি পারে একটু কাজ দেখাক, এইভাবেই চলুক, তোমরা পাশে থাকো। সত্যি আর তো বসে থাকতে ইচ্ছে করছে না। আমরা প্রচুর সারা দিনে প্রচুর খাটতাম, হ্যাঁ, এবার বসে থাকতে তো ভীষণ বোর লাগছে। তারপর মেয়েও বলছে ঠিক আছে অল্প হাঁটাচলা করো, বাবাই একটা চেয়ার দেবে, চেয়ারে বসে বসে তুমি টুকটাক যদি রান্নাঘর, আর পরিষ্কার তো একটা বাতিগ্রস্ত ব্যাপার। তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো সেটা জানো। ওই মানে বাড়ি নোংরা হলে বা আমার সবকিছু অগোছালো হয়ে গেলে সেই যে একটা মনের কষ্ট, সেই কষ্টটা থেকেই মনে হয় আমার আবার সেরিব্রাল হয়ে যাবে, আমার এমন অবস্থা। তা দাদা জানে যে আমি এগুলো ভীষণ ভালোবাসি। ও তো দিনরাত এক করে বাড়িতে খাটছে, মানে বুঝতেই পারছো আমার তো আর বাড়িতে কোনো লোকজন নেই। আবার যে মেয়েটি রান্না করে সে আবার 3 দিন আসবে না, মানে যে যখন প্রথম এসেছিল তো সেই প্রথম দিনই বলে দিয়েছিল, কারণ ওর তারাপীঠে যাবে, প্রতি বছর যায় দোলেতে, হ্যাঁ, মানে এটা মা তারার পুজো দিতে যাবে। তা বললো যে আমি আসবো না, প্রথম থেকেই বলেছে। তবে আমাদের মোটামুটি ও ম্যাক্সিমাম রান্নাটা করে দিয়ে গেছে, জাস্ট আমরা একটু ভাত করবো আর একটু গরম করবো, করে দাদাতে আমাতে খেয়ে নেব। কিন্তু ওই যে তোমাদের সবসময় একটা কথা বলি যে আমার অনেকটা বড় বাড়ি, তো মানে পরিষ্কার করতে করতে আর তাকে গোছাতে পুরো দাদা কাহিল হয়ে পড়ছে। সত্যি দাদাকে এত চাপ তো কখনো দিইনি, করে দাদার একটু ডাস্টিংটা একটু টুকটাক করলো। তারপরে যেমন আগে ছিল ফাঁকিবাজ দাদা, এখন বৌদি ফাঁকিবাজ হয়ে গেছে। তারপরে ডিশ ওয়াশারে বাসন টাসন গুলো দেয়, তারপরে বার করে সব টুকটাক একটু হাতে কেচেও দেয়। রোজের যে ডেলি ওয়্যার গুলো, যেগুলো আমরা ডেলি পরি, সেইগুলো একটু কাচাকুচি দাদা করে দিত। আমিও করতাম, দাদাও করতো, কারণ আমাদের ওয়াশিং মেশিন রোজ চালানো হয় না। হ্যাঁ, কেমন চালানো হয় বলতো, ওই বড় বড় জিনিসপত্র থাকলো সপ্তাহে 1 দিন কি 2 সপ্তাহে সব জমিয়ে রাখলাম, বেডশিট এই সব নানান রকম জিনিস জমিয়ে রাখলাম। তারপরে 2 সপ্তাহে একবার বা 1.5 সপ্তাহে একবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দেয় দাদা। মোটামুটি বড় বড় জিনিসগুলো কাঁচা হয়ে যায়। আর রোজের যে কাচাকুচি সেইগুলো দাদাতে আমাদের ভাগাভাগি করেই কাচতাম। এবার এখন তো সবটা দাদার ঘাড়ে পড়েছে। তারপরে মেয়েরা এসেছিল, অনেক জামা কাপড়, এটা ওটা সেটা, একটু চল এত কথা বলা যাবে না, শরীর পারমিট করবে না। তুমি ভাবছো তুমি ভালো আছো, এটাই হচ্ছে এই রোগের সমস্যা। হ্যাঁ, এমন একটা অবস্থা সবাই ভাবে বোধহয় আমি তো ভালো হয়ে গেলাম, তা নয়। এটা হচ্ছে ইন্টারনালি যা হয় চোরা স্রোত, এবং সেটাতে যার জন্য ডাক্তাররা বারবার বলেছে যে কোনো রকম উত্তেজনা, কোনো রকম স্ট্রেস, টানা কথা বলা, টানা দাঁড়িয়ে থাকা ইত্যাদি যাবে না। একটু স্টেবল হলে মাঝখানে গেলে তারপরে। আমি যে আমার বন্ধুদের সামনে আসতে বড্ড ভালোবাসি, আমি সেই জন্যই তোমার হাত ধরে এনেছি, যারা বন্ধুদের তুমি কিছু শেয়ার করলে বললে, এই যে বলছো এতে কোনো কাজ দেখানো হচ্ছে না, কিন্তু স্টিল আমরা তোমাদের সামনে আসতে পেরেছি। তোমরা বলেছো যেমনভাবে সম্ভব হবে দেবে, তো আমরা এসে তোমাদেরকে যতটা পাচ্ছি ন্যাচারাল দেখানোর চেষ্টা করছি। কারণ আমরা দুজনেই চাই, বিশেষ করে বৌদির পছন্দ, যে বন্ধুদের কোনো জিনিস উপেক্ষা করবো না। তো বন্ধুদের সবটুকু দেখাবো, এবং আমি এর জন্য হসপিটাল থেকে পর্যন্ত ওই মানসিক অবস্থায় আপডেট দিচ্ছি, যাতে কেউ না আমাদের ভুল বোঝে। ঠিক আছে, ঠিক আছে। আমি এবার এটা একটু খেয়ে নিয়ে তারপরে রান্নাঘরে আমার আজকে যেতেই হবে, কারণ
খুব ইডলি খেতে ইচ্ছে হয়েছে জানো তো। আর আমার ডায়েটে ডাক্তাররা মানে ডায়েটিশিয়ানরা আমায় ইডলি দিয়েছে, বলেছে অন্তত সকালবেলা 2টো করে ইডলি আপনি খাবেন ব্রেকফাস্টে। তাই একটু সম্বার আর ইডলি। তা আজকে ইচ্ছে আছে একটু ইডলির চাল ভেজাবো। হ্যাঁ, একটু এটা খেয়ে নিয়ে একটু রান্নাঘরে গিয়ে তারপরে টুকটাক কাজ করব, তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে তোমাদের নিয়ে। হ্যাঁ, ওই যে বন্ধুরা বলছিলাম যে আমি একটু ইডলি করব, ইডলির মাপটা তোমাদের একটু দেখিয়ে দিয়ে। আর তোমরা কিন্তু বাড়িতে করতে পারো, খুব মানে ডায়েটিশিয়ানরা বলছে যে ইডলি খেতে, তোমরাও কিন্তু একটু সাবধানে থেকো। হ্যাঁ, মানে কি করে আমি ব্যাটারটা করব, কি মাপে করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর কালকে ইচ্ছা আছে একটু সম্বর করলে তাহলে আমার সর্টেড খাওয়া দাওয়া। আর আমার যে রাঁধুনি সে এসে এই যে রেঁধে দিয়ে গেছে আজকে, দেখো একদম তেল নেই, একদম সেদ্ধ ঘুগনি, মানে বুঝতেই পারছো এটা খাওয়া। আর আমার রাতের খাওয়া এখানে স্যালাড আছে, এই যে একটু স্যালাড আছে, সকালেও খেয়েছি, ডিম সেদ্ধ আছে। এই হচ্ছে আজকে রাতের খাওয়া। আর দাদা বলছে না একটা রুটি খেতে হবে, দেখি যদি ইচ্ছা হয় খাবো, নাহলে খাবো না। আর একটা হচ্ছে তোমাদের একটুখানি ইডলিটা দেখিয়ে দিই, হ্যাঁ কেমন ভাবে ইডলি পরিমাণটা আমি দিই। দাঁড়াও, হ্যাঁ দেখো একটুখানি আতপ চাল, এই যে দাঁড়া, এই যে দেখো এই 1 কাপ আতপ চাল নিলাম। তোমরা কিন্তু 1 কাপ আতপ চাল, 1 কাপ সেদ্ধ চাল আর 1 কাপ বিউলির ডাল দিয়ে তোমরা কিন্তু এটা করতে পারো। কিন্তু আমি না কখনো সেদ্ধ চাল দিয়ে ইডলি করিনি, মনে হয় একটু মোটা মোটা কিছু একটু হবে। তা আমি একদম আতপ চাল দিয়ে একটু বেশি করে রাখবো, রোজ করা তো পসিবল নয়, সেটা বুঝতেই পারছো। তা এই যে দেখো আমি এই 2 কাপ আতপ চাল নিলাম। এবং তোমরা যদি এটা চাও একটু হয়তো মোটা হবে, ধোসার মতো করেও খেয়ে নিতে পারো। আমার এখন এইগুলোই ভালো লাগছে। আর একদম না ভাত খেতে পারছি না কেন, আমি যখন হসপিটালে গেছিলাম তখন আমি ভাত খেতে পারছিলাম না। মানে হসপিটালে থাকাকালীন যে সমস্ত ডাক্তার বলো ডায়েটিশিয়ান তারা এসে বলছে যে আপনি একদম তো ভাত ছুঁচ্ছেন না। আমি খেতে পাচ্ছি না, ভাত দেখলেই যেন শরীর খারাপ হচ্ছে। আমি সকাল বিকেল বাড়িতে আসার পর থেকেই রুটি খাচ্ছি। তা এই আর দেখো এই 2 কাপ চাল দিয়ে দিলাম। আর 1 কাপ আমি একটু এই যে বিউলির ডাল বা কলাইয়ের ডাল এখানে আমি দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা 1 কাপ আতপ চাল 1 কাপ সেদ্ধ চাল দিয়েও করতে পারো। আর দেখো একটু অল্প করে মেথি দানা অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে জল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখে দেবো। তারপরে কালকে যখন করব, শরীর যদি ভালো থাকে তোমাদের শুভেচ্ছায়, তাহলে অবশ্যই আমি তোমাদের একটু করে হলেও তো আমি দেখাবো। কারণ 3 দিন আমার এখন রাঁধুনি আসবে না। তা ওই আর কি টুকটাক একটু তো করতে হবে। দাদা বলছে আমাকে শিখিয়ে দেবে, আমি করব। দাদা তো করছি, আমি তোমাদের বাড়ি বলছি, হয়তো দাদা সবটা করবে। ওপরে আমার ইডলি স্ট্যান্ড আছে, সেই ইডলি স্ট্যান্ডটা নিয়ে আমি ইডলিটা করে নেব। আর এখন মোটামুটি দেখো একটা জিনিস না তোমাদের না দেখালে হবে না, এই যে আমাকে সুস্থ করার জন্য দাদার খাবার দেখতে পাচ্ছ তো, এই যে এখন মাইক্রোওভেনে গরম করে বার্গার। না মেয়েরা ফেলে গেছে, তাহলে বুঝেছো ভেতরটা হচ্ছে ডাস্টবিন, ভেতরটা দাদা এই ডাস্টবিনে ফেলে দেবে। আমি এতবার বলছি খেতে বারণ করছি, তবু দাদা শুনছে না। তো যাই হোক এইটা খাবে বলছে, আমার খিদে পেয়েছে। তুমি ফল খাও, খিদে পেয়েছে না, ও এই বার্গার খাবে। ঠিক আছে, আমি আবার আসছি। বৌদিকে অনেক কথা বলানো হলো, যেটা কিন্তু একদম অভিপ্রেত নয়। বৌদি কথা শোনার লোক নয়। বন্ধুদের দেখলেই ওর সব দুনিয়ার পুরনো দিনের কথা, পুরনো ভাবনা, কি করে কি করবে এসব আরম্ভ হয়ে যায়। তো তোমাদের কাছে আমাদের আর কিছু বলার নেই। আজকে আমরা এই স্বল্প পরিসরে খুবই অল্প জায়গা দিয়ে তোমাদের কাছে এলাম, তোমাদেরকে জানালাম আমাদের বক্তব্য। এবং বৌদির নানা রকম রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে চেষ্টা করছি রাখতে, তবু ওর মন মানে না। একটা কিছু ক্লথ দিয়ে কিছু মুছতে পারলে ও বোধহয় বেশি খুশি হয়, কারণ ও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। তো
তো যাই হোক, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, যেভাবে তোমরা কমেন্ট করেছো, যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো, তাতে আমরা আপ্লুত। তোমাদের কাছে একটা জিনিসই বলবো যে তোমরা আমাদেরকে কোনো সময় হাত ছেড়ো না, তোমাদের সঙ্গে নিয়ে আমরা প্রতিটি পদক্ষেপ চলবো। তোমাদের ভালোবাসা, তোমাদের শুভেচ্ছা, এবং এটাই হোক আমাদের পথ চলার পথেও। তা দেখো, কোনো জিনিসটা আমরা জোর করে করছি না, এটা আত্মার টানে তোমাদের কাছে এসেছি। অনেকেই বলছে কি দরকার এসব করার, মেয়ে যেমন একদম বলছে এখন রেস্ট নাও। এই মাত্র যাদবপুরের দিদি ভাই, আজকে দেখো তোমরা কমেন্ট বক্সে ববি মিত্র ওখান থেকে কমেন্ট বলছে, কেন তুমি কথা শুনছো না, কেন তুমি ভিডিও করছো, কেন তুমি উঠে উঠে করছো। তো এগুলোতে কি হয়, সেরিব্রালে নানা রকম ব্যাড এফেক্ট থাকে, সেই ব্যাড এফেক্টটা না জড়িয়ে ধরে। এই জন্য আমি ওকে বারণ করছি। আর শোনাশুনিটা ওদের, তোমরাও আশা করি কমেন্টের মাধ্যমে বলবে। তোমাদের কাছে অনেক অনেক কমেন্ট আর অনেক অনেক লাইক পছন্দ করছি, চাইছি। এবং তোমরা যদি পারো, যারা এখন নতুন আমাদের সঙ্গে এসেছো, তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করো। আজকে বৌদিকে আর কথা বেশি বলাচ্ছি না, আজকের মতো শেষ করলাম। পাশে থেকো, সঙ্গে থেকো, তোমাদের দিন শুভ হোক। যদি পারি আগামীকাল আবার আসবো, নয়তো পরের দিন দেখা হবে। না, একটুখানি এলে না আমাদেরও মনটা ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে তো গল্পও করতে ভালোবাসি বলো। লাইফের উপর রিস্ক নিয়েও দিদি কিন্তু তোমাদের কাছে আসতে চায়। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো। অল দ্য বেস্ট, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।